মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। যখন যেখানেই থাকি না কেন আমার মন পড়ে থাকে সবসময় এই বাংলায়, কারণ আমার মা এখানে থাকে। এই বাংলায় আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে দাদাগিরি পৌঁছে গেল সিজন 10-এ। We'll always remember this day and this evening. It's a pleasure always to share the stage with my father, my guru, and also with you. है तो भाईजान, लेकिन I would like to call you sir. No, भाईजान, you made our country proud, and as a sports person, I know how difficult it is to be where you are. Thank you. It's a pleasure. Thank you. আমি একটু বাংলা বলতে পারি, so এত ভালো লাগছে, such an honor to be here. আর কলকাতা is home. My parents got married here in Calcutta. Oh. तो अगर कलकत्ता नहीं होता हम नहीं होते। और যত মত তত পথ। উস্তাদজি সঙ্গে বাজাতে পারা is a great honor and privilege. Thank you so much সৌরভ বাবু। Thank you. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের দাদাগিরিতে কিন্তু প্রতিবার রুত মশাই সুপার হিট হন, তাই এইবারে আমাদের দক্ষিণ 24 পরগনার যে পার্টিসিপেন্ট, উনি পেশায় পুরোহিত, উৎপল চক্রবর্তী, উনি দক্ষিণ 24 পরগনার হয়ে খেলবেন। নমস্কার। ওং জবাকুশমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগণং প্রণতোস্মি দিবাকরম। যে কোনো শুভ কর্ম শুরু করার পূর্বে আমরা নারকেল ফাটাই, তো আমরা একটু নারকেলটা ফাটিয়ে নেব। যেতে পারেন দাদা, প্লিজ কাম হিয়ার। ওকে, হলুদ মশাই ডেকেছেন, আসতেই হবে। আমাদের আজকে শো স্টপার আমি নই, আমাদের শো স্টপার হচ্ছে ম্যাডাম। ম্যাডাম, ইউ প্লিজ কাম। ওং স্বস্তিন বৃদ্ধস্তবাহ স্বস্তিন পূষা বিশ্ববেদাহ স্বস্তিনাশ্চারিষ্টরেমি স্বস্তিন বৃহস্পতি দধাতু। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্কার। থ্যাংক ইউ ম্যাডাম। দাদা, আপনি প্রসাদ নিন। পূজা করতে গিয়ে দেখলাম
যে সকল দুর্গাপূজা 10 লাখ টাকা 5 লাখ টাকা প্যান্ডেলের বাজেট, সেখানে ঠাকুরমশাই যখন বলবেন যে আমি এতদিন ধরে দুর্গাপূজা করবো, আমাকে 5,000 টাকা দক্ষিণা দিতে হবে, তখন পূজা কমিটি বলে এত দক্ষিণা? আরো আপনাকে কি বলবো দাদা, কারো বাড়িতে দেখা যাচ্ছে মেয়ের বিবাহ হচ্ছে, মেয়ের বিয়ে হতে গেলে একটা গেট সাজাতে হবে। মেয়ের বাবাকে যে গেট সাজাচ্ছে ফ্লাওয়ারম্যান, তিনি বলছেন গেটটা সাজাতে 12,000 টাকা খরচা হবে। বললেন না না, কোনো ব্যবস্থা নেই, লাগিয়ে দাও। গেটটাও লাগানো হয়ে গেল। সেখানে নানপুরি, কানপুরি, ভেলপুরি, যত রকম পুরি আছে সারা বিশ্বে, সকল পুরি তৈরি হয়ে গেল। অথচ ঠাকুরমশাই, যিনি কিনা না খেয়ে সকালবেলা নান্দিমুখ থেকে রাত্রি 12টা পর্যন্ত মেয়ের বিবাহ দিলেন, তিনি যখন একটু চা চাইছেন, 5 থেকে 7 বার ফোটানো চা নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে ধরে দেওয়া হচ্ছে। আজকে সেই চা খেয়ে আমার লিভারের সমস্যা আসে, আমার মাথা চুল পড়ে যায়। আমি আপনাকে দেখাই, আমার আগে চেহারা কিন্তু এত সুন্দর ছিল, সলমান খানের থেকে ভালো চেহারা ছিল। সলমান খানের থেকেও সুন্দর ছিল? সলমান খানের থেকেও ভালো চেহারা ছিল, শাহরুখ খানের থেকেও ভালো চেহারা ছিল, মনে হয় আপনার থেকেও ভালো চেহারা। এই ছবিটা প্লিজ শাহরুখ আর সলমানকে একবার দেখাবেন, আমার খুব রিকোয়েস্ট রইল জি বাংলার তরফ থেকে। আমি জানি না আপনি কার বাড়ি যাচ্ছেন, আমি আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেবো। আচ্ছা, না সেটা তো অবশ্যই আমি আপনার চরণে প্রার্থনা জানাচ্ছি। না, আমার চরণে নয়, আপনি মা দুর্গার চরণে জানান। নিশ্চয়ই, আপনি যদি কোনো পরিবার বা যজমান আমাকে ধরে দিতে পারেন বা দেখিয়ে দিতে পারেন, সেটা বড় ভালো হয়। বা আমি একদম দেবো, আমি এজেন্ট, আপনার চিন্তা করবেন না। দুর্গা পুজোয় আমি আপনার এজেন্ট, ঠিক জায়গায় পৌঁছে দেবো। জিনা আমাকে সাপোর্ট করবে। আমার বাড়িতেও আসতে পারো পুজো করতে। হ্যাঁ, দেখি। If you want. No, you must. No want. আমার বাড়ি জলপাইগুড়ি, তুমি যাবে? কি হাসছে! হ্যাঁ, জলপাইগুড়ি কেন, চাঁদে যেতে বলো, যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ওই বাগানেতে কাঁচাম পড়ে। আপনাকে বলে রাস্তার মাস্টার। হ্যাঁ দাদা। আপনি কাজকর্ম কি করেন? দাদা আমি প্রাইমারি স্কুলের শিক্ষকতার কাজ করি। টিচার, ওকে। 2010 সালে যখন আমি প্রাইমারি স্কুলের সুযোগ পাই, তো আমি দেখি যে বহু বাচ্চা রয়েছে যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছে, যাদের বই খাতা স্লেট পেন্সিল কেনার ক্ষমতা অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায়। তো তখন আমি দেখি যে অনেকেই ড্রপ আউট হয়ে যায়, অনেকে পড়াশোনা ছেড়ে দেয়। তো এই জায়গাটা থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যাবে, তার জন্য আমি কাজ শুরু করি। তো প্রথম আমার কোনো উপায় ছিল না, আমি গাছের তলাতে পড়ানো শুরু করি, একটা ক্লাব ঘর বা কারু বাড়িতে। এবং এরা ফার্স্ট জেনারেশন লার্নার প্রত্যেকেই, তাদেরকে নূতন বই খাতা স্লেট পেন্সিল দেওয়া শুরু করি। বাচ্চাদের মধ্যে একটা উৎসুকতা থাকে যে আজকে দিলাম, হয়তো 10 দিন পরে যে বাচ্চাটা আসেনি যখন তাকে দিচ্ছি, অন্যরা বলছে স্যার আমার স্লেটটাও ভেঙে গেছে, আমাকেও দেন, আমাকেও দেন। তো আমি একজন প্রাইমারি টিচার, তো আমার পক্ষে তো 100 বাচ্চাকে প্রতিদিন দেওয়াটা একটা মানে ফিনান্সিয়ালি একটা অসুবিধা। তখন আমি ভাবলাম একটা নূতন ওয়েতে কিভাবে পড়ানো যেতে পারে। তখন আমি দেওয়ালের মধ্যে ব্ল্যাকবোর্ড করা শুরু করলাম। কেননা আমাদের একটা ট্যাগলাইন আছে, হোয়ার দেয়ার ইজ এ ওয়াল দেয়ার ইজ এ ওয়ে। ইটস নট ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ওয়্যার দেয়ার ইজ এ ওয়াল there is a way. Fantastic tagline. जहाँ दीवार है वही रास्ता है। সবাই জানে দেওয়াল থাকলে রাস্তা বন্ধ, কিন্তু I will remember this tagline because I face a lot of walls. এক্ষেত্রে যেটা হলো যে যার বই নেই, খাতা নেই, স্লেট নেই, পেন্সিল নেই, তার ক্ষেত্রে কিচ্ছু লাগলো না, সে নিজেরই দেওয়ালের মধ্যে পড়াশোনা করতে পারলো। এবং সবচেয়ে যেটা চ্যালেঞ্জের বিষয় ছিল সেটা হচ্ছে যে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের যারা মা বাবারা, তারা যখন কোনোদিন স্কুলে যায়নি, স্কুলের যে গুরুত্বটা, এডুকেশনের যেটা অ্যাওয়ারনেস, সেটা অনেক কম। তো আমি বারবার চেষ্টা করেছি মায়েদেরকে শিক্ষিত করা, বাবাদেরকে শিক্ষিত করার। কিন্তু যদি একটা মা সকালে কাজে চলে যায়, সন্ধেবেলায় আসে, তারপর যদি তাকে আবার সন্ধ্যের পর তাকে স্কুলে যেতে বলা হয়, সে রান্না করবে, কাজ করবে, না সে স্কুলে পড়াশোনা করবে, এটা সম্ভব নয়। আমি তখন ভাবলাম ডোর স্টেপ এডুকেশন, যখন মারা স্কুল পর্যন্ত যেতে পারছে না, তখন কোথাও না কোথাও স্কুলটাকেই মাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে।
তো আমি একটা স্কুলকেই তাদের দরজাতে ডোর স্টেপ এডুকেশনে পৌঁছে দিয়েছি। তখন সে মা রান্না করছে, দেওয়ালের মধ্যে ব্ল্যাকবোর্ড রয়েছে, বাচ্চা সেই ব্ল্যাকবোর্ডে পড়ছে, মা আসছে সেই ব্ল্যাকবোর্ডে পড়ছে। তুঝে সব হ্যায় পতা হ্যায় না মা, তুঝে সব হ্যায় পতা। এবং আমি এক একটা দেওয়ালের মধ্যে পরপর ব্ল্যাকবোর্ড করে এক একটা স্ট্রিটকে এক একটা ক্লাসরুমে বদলি করে দিয়েছি এবং এক একটা বাড়ি মানে ভিলেজকে এক একটা স্কুলে কনভার্ট করে দিয়েছি। আমাদের 2-3টে মডেলের উপর কাজ হয়। একটা হচ্ছে 3G মডেল, জি ফর জেনারেশন, মানে একসঙ্গে 3 জেনারেশন লার্নিং সিস্টেম, পৃথিবীতে প্রথম যেখানে একসঙ্গে বাচ্চা, তার পিতামাতা এবং তার দাদু দিদা একসঙ্গে পড়াশোনা করে। এবং এই যে এডুকেশন সিস্টেমটা, এটা রিভার্স ওয়েতে হয়। আমরা নর্মালি বাবা মাদের কাছ থেকে পড়াশোনা শিখি, কিন্তু এখানে বাচ্চারা বাবা মাদেরকে পড়াশোনা শেখায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরোহিত মশাইয়ের দিকে দেখিয়ে কি বলছিল? পুরোহিত মশাই নাকি আগে সবার কাছে গিয়ে একটা করে ছবি তুলেছে। কেন? নাকি আমার সাথেই ফাইনালি ছবিটা তুলতে চাই, বলতে লজ্জা পাচ্ছিল, তার জন্য সবাই ঘুরে আমার কাছে এসে কি ঠিক বাড়ির লোক দেখছে? বাড়ির লোক তো আমার পিতৃদেব আছেন, অর্থাৎ আমার বাবা আছেন, বৌদি আছেন, বৌমা আছেন, আমার তো নিজের স্ত্রী নেই। ঝামেলায় ঢোকেননি, বুদ্ধিমান না, ঝামেলায় ঢুকিনি মানে ঝামেলায় বিধাতা তো ঢুকতে দিলেন না, সমাজ তো ঢুকতে দিলেন না, কেবলমাত্র পূজা করি বলি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা করা যাক আমাদের গেস্টকে, প্লিজ। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি জামাই হিসেবে নাকি ডোনা গাঙ্গুলি বৌমা হিসেবে কে বেশি, সব থেকে বেশি ভালো? দাদার কোনো তুলনাই নেই। পুরোহিত মশাই কি বলেন? নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। তুমি এরকম বলতে পারছো আজকে বাড়িতে গিয়ে যে ঝগড়াটা হবে? ওসব প্রেম করার সময় হয়, আর তারপরে আর হয় না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। এই যে টাইগার তোমাকে বলা হয় বাংলার টাইগার, তুমি কি মনে করো তোমার মধ্যে এমন টাইগারের কোন দিকটা আছে যার জন্য তোমায় বেঙ্গল টাইগার বলা হয়? সিএম না পিএম? দুটোই পছন্দ, দুটোর প্রচুর পাওয়ার। দুটোই পছন্দ? দুটোই পছন্দ। হব কোনটা সেটা তুমি বলতে পারো। ওকে, প্রশ্ন। তুমি ছড়ানের জন্য খেলবে? হ্যাঁ, ছড়ান। ওকে, ছড়ানের প্রশ্ন জিনার। দুটো ছবি আছে তোমার, দেখো স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। একটা সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রমিকরা তাদের প্রয়োজনীয় জিনিস রাখতে এই ধরনের ব্যাগ ব্যবহার করত। এই ব্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাগটি তৈরি হয়েছে, যা বর্তমানে মেয়েদের জন্য খুবই জনপ্রিয়। এই ব্যাগটির নাম কি? ইজ ইট দ্য মেসেঞ্জার, ইজ ইট দ্য টোট, ইজ ইট দ্য হোবো, অর ইজ ইট দ্য ক্লাচ? ক্লাচ। ক্লাচ। ফাইনাল আনসার? ক্লাচ। কেউ চ্যালেঞ্জ করবে? গ্রিন বাটন। ওকে, জিনা বলেছে ক্লাচ। তোমাদের উত্তর দেওয়ার পালা, যারা উপরে আছে। কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, এক এক করে উত্তর দাও। তোমরা প্রথমে যাব আলিপুরদুয়ারের কাছে। হবো। হবো। তুমি? হবো। তুমি? হবো। হবো। তারা তিনজন বলছে হবো, জিনা বলছে ক্লাচ। সঠিক উত্তর? সঠিক উত্তর ইজ হোবো। ওয়েল ডান। 19 শতকের শেষের দিকে আমেরিকার পরিযায়ী শ্রমিক তাদের বলা হতো হোবো। তারা সেই সময় তাদের প্রয়োজনীয় সামগ্রী একটি লাঠির মাথায় ঝোলার মধ্যে রাখতেন। সেই ঝোলার আকৃতি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে আজকের দিনের মহিলাদের ওই ভেরি কমন ক্যারি ব্যাগ, যেটাকে আমরা হোবো বলে থাকি। হোবো ব্যাগ, দ্যাটস দ্য হোবো ব্যাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বীরভূমের তাজকিরা বেগম
নমস্কার। সাজকিরা ম্যাডাম ভারতের বাইরেও সেলাই দিদিমণি হিসেবে খুব জনপ্রিয়। 300 জনের বেশি মহিলাকে রোজগারের পথ দেখিয়েছেন। এই যে এই কাজটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা। আমি আমার মা ঠাকুমা কাছ থেকেই কিন্তু শিখেছিলাম। তখনকার দিনে খুব অভাব ছিল, তো পুরনো কাপড়গুলো জোড়াতালি দিয়ে কাঁথার মতো চাদর হিসাবে বা বিছানো যেত, এইভাবে কিন্তু ব্যবহার করা হতো। তারপরে 2006 একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করলাম আমরা গ্রামে কিছু। সেই গ্রুপের মহিলাদেরকে নিয়ে কাঁথার যে কাজটা, শাড়ি, স্টোল, দুপাট্টা, ওয়াল হ্যাঙ্গিং সমস্ত জিনিসের ওপরে কিন্তু ওখান থেকে আমরা নিয়ে আসলাম। এই কাজের জন্যেই কিন্তু আমি 7টা দেশে গিয়েছি: প্যারিস, জার্মান, জাপান, লিথুনিয়া, ব্যাংকক, সুইডেন। তো আমি তো সেরকম লেখাপড়া জানি না, আমার একটু ইংলিশের কিন্তু অসুবিধা হতো। প্রথমে আমি যখন গিয়েছি ওখানে বসেছি, আমাকে দাম যেভাবে লিখতে বলেছে ওখানে নাকি ইউরো হতো। তো ওনারা বলছে হাউ মাছ, তো হাউ মাছ তো আমি কিছু জানতাম না যে হাউ মাছটা কি মাছ আমার জানা নেই। আমি মাগুর মাছ, কই মাছ, শিঙ্গি মাছ সব মাছই জানি। তো আমি আন্দাজে বলছি, এঁকে দেখাচ্ছি কি আমি এঁকে দেবো, তো ওরা ঠিক বুঝতে পারছে না। তখন পাশের একটা দিদি বলছে যে হাউ মাছ মানে এটা একটা দাম জিজ্ঞেস করছে। ওই জন্য আমি ভেবেছি যে এই ইংরেজি শেখাটা বা পড়াশোনার শেখা মানে শিখিনি বলে যে আমার কত অসুবিধা হয়েছে। তার জন্য আমি ফিরে এসে আমি একটা স্কুলের জায়গা দিয়েছি, যাতে করে আমাদের আর্টিজেনের বাচ্চারা বিনা পয়সায় ওখানে ইংলিশটা আর ওই অঙ্কটা শেখানো হচ্ছে। তো সেটাই চাইছি। আমার মা পড়াশোনা জানেন না বেশি, আমি 4 পড়েছি, কিন্তু আমার মেয়ে ইংলিশে MA অনার্স। ও ওয়ান্ডারফুল, জোরে হাততালি ওনার জন্য। এই কাজের জন্যে সবাই সাপোর্ট করেছে, তার থেকে আমার হাজবেন্ড আমাকে বেশি সাপোর্ট করেছে। উনি বসে আছেন, আমার হাজবেন্ড। নমস্কার। তো উনি যদি না সাপোর্ট করতেন তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। এই যে আপনাদের কৃষ্ণর কাহিনী আমরা কিন্তু পুরোটা হাতে কিন্তু তুলেছি। দারুণ। এই ধরনের সব জিনিসগুলো কিন্তু আমরা যেভাবে ছবি পাঠাই আমরা কিন্তু করি। বাবু আমি আপনাকেই বানিয়েছি, দেখুন কেমন হয়েছে। সুন্দর, থ্যাংক ইউ বাবু। দারুণ। এটা সব হাতের কাজ। হ্যাঁ, এদিকটাও খোলা, এদিকটাও হয়েছে। সুন্দর, জোরে হাততালি ওনার জন্য। দারুণ, থ্যাংক ইউ। এটা আমি নিয়ে যাবো ম্যাডাম। এটা তো আমি আপনাকে দেবো, এটা আপনি আমার ছেলের মতো, এটা আমি আপনাকে গিফট দিলাম। থ্যাংক ইউ। ওয়াও, ভেরি নাইস, খুব ভালো। এটা আমার সত্যিই পছন্দ হয়েছে ম্যাডাম, দারুণ। থ্যাংক ইউ। আমার হয়তো কিছু ভুল ভ্রান্তি হলে আমরা বলে থাকি না, বাঙালি লড়ে, বাঙালি গড়ে, আর বাঙালি আজও দাদাগিরি করে। ভেরি ওয়েল ডান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। हेलो 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 हेलो, कम 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 कम। आप कैसे हो दादा? मैं बहुत अच्छा हूँ। आप कहाँ से हैं? मैं आंध्रा से आई हूँ। आंध्रा से। हाँ, मैं बचपन से आपका बड़ा फैन हुआ था। This day I was really so excited and thrilling. I was with Saurabh. This is can't believe this, Saurabh ji. Hey, no, one is enough. You come, hold my hand. Come. अब रोइए मत, ये खुशी का शो है, यहाँ पे हम खुशी से खेलेंगे। और आपको दादागिरी में बहुत बहुत बधाई। थैंक यू सो मच फॉर कमिंग, मोस्ट वेलकम। होप यू हैव अ गुड डे, गुड गेम, एंड मोस्ट इम्पोर्टेंटली इट इज सो नाइस मीटिंग यू। आप इंडिया का क्रिकेट कब से देख रहे हैं? सिंस व्हेन आर यू वाचिंग? 1999 I have started. By the time I am studying, मैं पढ़ रहे 5th क्लास में पढ़ रहे, till now आपकी बहुत प्यार है, बहुत। How much I'm loving, I can't express in my words. Thank you.
एवरीवेयर आपका नाम, अब एवरीवेयर मेरा बेंच को, दरवाज को, वॉल को, सभी को सौरभ गांगुली, SG सौरभ चंडीदास गांगुली, वो नाम लिखते हैं, मैं वो नाम लिखते हैं। मेरे को इतना प्यार कहाँ से आया मेरे को पता नहीं। एक्चुअली मैं प्यार करने वाला आदमी भी हूँ। When I'm studying 10th class में मेरा मॉम को बोली थी मैं शादी कर रहा आपको। And which year was your 10th class? In 2003। 97 से पहले बोल देता तो कुछ और भी हो सकता था। मेरा husband। Hi, hello. What do you do, sir? Software engineer. Software engineer. How long have you been married? I want to tell this actually. I want to tell this. She wants to say. I know in the house you cannot talk. Please say. 2016, like marriage alliance will come. पूरा family देखते हैं. So वो से अच्छी लड़की है. नहीं लड़की तो अच्छी है. I asked everyone. I wanted to talk him. He also asked. I wanted to talk her. Can you guess the first question? Like what you asked me? Can you guess the question? No. You like Ganguly. So when you got married, you asked him the first question, do you like Ganguly? You like Ganguly. What did he say? Yes, I'm a fan of Ganguly. Good. But do you love him or not? Absolutely, I like him because he is loving you, he is liking you. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সাধু বান্টি আমার দাদুর সাথে কথা বলো। হ্যাঁ বাবা দাও নিশ্চয়ই। পড়াশোনা না করে কি করছিস? সারাক্ষণ ফোনের মধ্যে ওই একটা বাবা মা ঠাকুমা দাদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গিয়েছে আর ওই ফোনের মধ্যে ইয়ে করিস সারাক্ষণ। দাদু তুমি বকো না, ঠাম্মা আমাকে বেশি ভালোবাসে। এই হয়েছে কি তোর দাদুর সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। তুমি কিন্তু বেশি এরকম করো না। তোমার জানো বিয়ের আগে আমার কত সম্বন্ধ ছিল, কত সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে। ও মাসিমা ওরকম করবেন না, আমি কাজ করতে এসেছি, আপনাদের তো ঝগড়াঝাটি অনেক শুনেছি। আমার তো আগের মাসেতে মাইনে বাড়াননি, আপনি মাইনে বাড়াবেন কবে? তুই বড়ি দিতে বলিলাম দিয়েছিস, বাসনে রোজ এটু থাকে। শোনেন মাসিমা, ভাত ছাড়ালে কাকের অভাব হয় না, কাক ছাড়ালে ভাতের অভাব হয় না। কাক ছাড়ে চলে যাবো তখন বুড়ো হাড়ে বাসন বেঁধে খাবেন। তোমরা একটু চুপ করো না, সাধু বান্টি থামতে বলো। এইরকম আর কি। এটা কি ন্যাচারাল এই ভয়েস? হ্যাঁ এটা ন্যাচারাল বলতে ওই ছোটবেলা থেকেই নিজের সঙ্গে কথা বলতাম, বিভিন্ন যা যা কিছু অবজার্ভ করতাম সেটাই অটোমেটিক্যালি হয়ে যেত, মানে খুব স্পন্টেনিয়াসলি হতো। তোমার প্রশ্ন। গোটা বিশ্ব তোলপাড় করেছিল কাঁচা বাদাম গানটি, যেটি তৈরি করেছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এই ভাইরাল গানটির কথা অনুযায়ী কোন জিনিসের বিনিময়ে 5 টাকার বাদাম দেওয়া হতো? মোবাইলের বডি, সিটি গোল্ডের চেন, পায়ের তোড়া, হাতের বালা। ভেরি ভেরি পপুলার গান। মোবাইলের বডি, সিটি গোল্ডের চেন, পায়ের তোড়া, হাতের বালা। বলবো? ইয়েস, মোবাইলের বডি। মোবাইলের বডি। হ্যাঁ, ফুল এন্ড ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন চ্যালেঞ্জ জলপাইগুড়ির। তোমার উত্তর? সিটি গোল্ডের চেন। সিটি গোল্ডের চেন। তোমার 6 পয়েন্টের প্রশ্ন, ওর 12 পয়েন্টের উত্তর দিয়েছে। জলপাইগুড়ির জিনা বলছে সিটি গোল্ডের চেন। না 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 না, আমি চেঞ্জ করতে পারবো না? আর হবে না। এবার তোমরা উত্তর দিতে পারবে। ওয়েস্ট অফ বেঙ্গলের হাওড়া। সিটি গোল্ডের চেন। তুমি? হাতের বালা। কলকাতা? হাতের বালা। কলকাতা বলছে হাতের বালা। গানটা শুনি, গানটা শুনে সঠিক উত্তর পাবো। সঠিক উত্তর মোবাইলের বডি। সমাপনের গুগলি। সোজা থাকলে মিষ্টি, উল্টে দিলেই শব্দ।
প্রিয় মিষ্টি কি? প্রিয় মিষ্টি তো সর ভাজা। সর ভাজা, দারুণ মিষ্টি। ওকে, রেস্ট অফ বেঙ্গল। বাঁকুড়া। চমচম। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, চমচম। উল্টে দিলে মচমচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগে আমি তোমারি, আমি আছি সে যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, সঙ্গী আমরা মোর সঙ্গী। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সঙ্গী, সঙ্গী, সঙ্গী আমরা মোর সঙ্গী। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নন্দী সিস্টার্স এর অন্তরা নন্দী আর অঙ্কিতা নন্দী, ভেরি গুড পারফরমেন্স। প্রশ্ন সমাপনের জন্য ওরা দুটো গান গেয়েছে। প্রশ্ন হচ্ছে এই দুটো গানের অরিজিনাল সিঙ্গার কোন দুজন শিল্পী? প্রথমটা তো নচিকেতা চক্রবর্তী, মানে আমার প্রথম প্রেম নীলাঞ্জনা। হ্যাঁ, ওটা তুমি বলছো নচিকেতা চক্রবর্তী, তোমার হাতে 60 সেকেন্ডস টাইম। আর দ্বিতীয়টা? খুব ইজি। হ্যাঁ, অমর সঙ্গীত। হ্যাঁ হ্যাঁ, খুব ইজি। কিশোর কুমার। তুমি বলছো কিশোর কুমার আর নচিকেতা। নচিকেতা চক্রবর্তী। বলেন ফাইনাল। বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, ফাইনাল আনসার, কুইক। হ্যাঁ, নচিকেতা চক্রবর্তী, বাপ্পি লাহিড়ী। নচিকেতা চক্রবর্তী, বাপ্পি লাহিড়ী, ফাইনাল আনসার। কেউ চ্যালেঞ্জ করবে? আমাদের সাথে আছে 18 জন পার্টিসিপেন্ট। সবার পোডিয়ামে গোল্ডেন বাজার আছে, যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দিতে পারবে। এই প্রশ্নের উত্তরে বলতে হবে দুটি শিল্পীর কণ্ঠস্বর কাদের। ঝাড়গ্রাম। নচিকেতা চক্রবর্তী আর কিশোর কুমার। নচিকেতা চক্রবর্তী আর কিশোর কুমার। তোমাদের উত্তর কি? নচিকেতা চক্রবর্তী আর কিশোর কুমার। তুমি প্রথমে উত্তরটা ঠিক দিয়েছিলে, নচিকেতা চক্রবর্তী আর কিশোর কুমার, তারপর পাল্টালে বাপি লাহিড়ীতে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঝাড়গ্রামের উত্তর নচিকেতা চক্রবর্তী আর কিশোর কুমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নবনীতা, লাস্ট জলপাইগুড়ি কবে যাওয়া হলো শুনি? জলপাইগুড়ি যাইনি, নর্থ বেঙ্গলে গেছিলাম 1 মাস 2 মাস আগে। সিকিম একটু ঘুরতে গেছিলাম। হ্যাঁ, এবং সেই স্পেশাল মানুষকে নিয়ে ছবিগুলো যেগুলো পোস্ট করেছিলে সবাই সারা পৃথিবীতে দেখেছে। এতগুলো বছর ধরে একা একা তো মা বাবা নিতে পারছে না, বলছে অনেক তো ঝামেলা হলো, প্লিজ। হ্যাঁ, এবার কিছু একটা করে আমাদের ঝামেলাটা ছাড় নিজের মতন। তো যার কাছে যাবে বিদায় হয় সে কেমন? মানুষটা ভালো, মানে ইন্ডাস্ট্রির মানুষ? না না না, সেটা নয়, কিন্তু ও হচ্ছে আমার অনেক ভালো বন্ধু। সেটাও হয়েছে ধরো 1 মাস আমাদের ফ্যামিলি, মানে অ্যারেঞ্জ পুরোটাই আর কি। তাহলে কবে সেটেল হওয়ার প্ল্যান নবনীতা? এখনো ডেট টাইম ডিসাইড করিনি। কি মনে হয় সংসার করতে পারবে? ছেলে খুব ভালো, ফ্যামিলি খুব ভালো, আমার মা বাবাও খুব ভালো। আমি জিজ্ঞেস করছি ও সংসার করতে পারবে কিনা? ও বলছে ছেলে ভালো, ছেলের বাবা মা ভালো। কিন্তু
আমার মা বাবা বলে যে তোকে দুদিন পর তাড়িয়ে দেবে, মানে নিয়ে আবার ফেরত দিয়ে আসবে। মানে আমি এতটাই জ্বালাই। তুমি কিছুই পারো না বোধহয়? পারি, অল্প পারো। রান্না বান্না করতে পারো? পারি বলতে করতে হতো, ওই একা একা থাকতাম বলে অল্প অল্প করতে হতো। বাট এখন যেটা হয়েছে, এই ওটা এনে দাও তো, ওটা এরকম আর কি, মানে পুরো খারাপ হয়ে গেছে। মানে আর ওই ব্যাপারটা নেই, লক্ষ্মীষ্টি ব্যাপারটা নেই। তো আমি জানি না আমার কি হবে। এই যে এখন যে চরিত্রটা অভিনয় করছো নবনীতা, তিন্নি, কতটা মিল পাও নিজের সাথে? একটা যেটা আছে, আমি একটু টেলা টাইপের, মানে একটু টেলি আর কি। বাবা বলে যখন ধরো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ধাপ, সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ধাপ, তারপর কোথাও গিয়ে ধাপ, সেদিন কেউ শুটিং এ গিয়ে ধাপ, এরকম হয় আর কি। তো তিন্নির মধ্যে ওই একটা ক্যারেক্টারিস্টিক আমি রেখেছিলাম, যে ও মোটামুটি এরকম করতে করতে এরকম করে হাঁটে, ওই একটা ব্যাপার রেখেছিলাম। মানে এটা কমেডি নেগেটিভ একটা রয়েছে ওটার মধ্যে, বেশ ভালো। মানে কিছু কিছু তো নবনীতার মানে এরকম করে মশলা মিশিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো এখন তো এত বছর হয়ে গেল অভিনয় জগতে এসছো, সেটেলড। ছোটবেলাটা কিরম কেটেছিল? নিম্নবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আর কি, এবং কনজারভেটিভও। তো তারপরেও একটা হয় না, মানে হেসে খেলে সবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, দাদা দিদিদের সঙ্গে কেটে গেছে। আমরা 8 ভাই 8 বোন ছিলাম, পিস্তাতো আর জেঠুতো মিলে, খুবই মজা করে কেটেছে। কোনোদিনও ওই ব্যাপারটা ফিল হয়নি যে আমি খুবই গরিব ঘরের বা কিছু, মানে এত মজায় কেটে যেত, কোনোদিন কষ্টটা ফিল করতে দেয়নি বাবা মা। আর স্টিল আমি ওরকমই আছি। মানে বাবা কি করতেন? আমার বাবার ড্রাইভিং স্কুল, ট্রেনিং দেওয়া। হ্যাঁ, সমস্ত সংসারটাকে একা দাঁড় করিয়ে মেয়ে দুটোকে মানুষ করে। তোমরা 2 বোন? হ্যাঁ, আমার ছোট বোন আছে। ঠাকুরদাকে দেখে সবাইকে সবকিছু করেছে। কিন্তু ওই মায়ের মাঝখানে আমি যখন এখানে কাজ শুরু করি 9 বছর আগে, 1 বছর কাজ করার পরই মায়ের এক সাইডটা প্যারালিসিস হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, ডক্টর বলে দিয়েছিল যে আর 5-6 মাস টেনে মেনে, কারণ ব্রেনে একটা মানে হ্যাঁ, আমার মা হচ্ছে বিছানার যে তোষক গুলো রয়েছে না, সেগুলোকে পুরো ছাদে একা একা মেলতে যেত, এত স্ট্রং। তো সেই মানুষটাকে যেদিন দেখলাম যে বিছানায় এক সাইড মুখটা বেঁকে, কথা বলতে পারছে না, কষ্ট করে যে শুয়ে আছে, তারপরে আমি আর বাবা মিলে, দুজন মিলে সংসারটাকে ধরলাম আর বললাম, বাবা তুমি মা হও, আমি বাবা হচ্ছি, চল এবার শুরু করি। তারপরে আস্তে আস্তে এখন মোটামুটি এখন যা দেখছি যে আমার মা এত মনের জোর যে মানে আমি বললাম না আমি কিছু পারি না, কিন্তু মা এখনো ওই হাত পানি ওই আস্তে আস্তে সমস্ত এখনো কাজ করছে না, সব কিছু। কাজের লোক আমি রাখলেও আমার মা নিজের হাতেই সবকিছু করে, রান্না বান্না, ধোয়া কাচা, সমস্ত কিছু। ভেরি গুড। বোন কি করছে? চেষ্টা করছে, মানে কিন্তু এখনো পর্যন্ত, এখন তো মানে চাকরি বাকরির তো প্রচুর ক্রাইসিস, তো ও একটুখানি সেটেল হয়ে গেলে কি আমার বাবা মারও একটুখানি একটা যে না ঠিক আছে, আমরা না থাকলে আমার 2টো মেয়ে অন্তত। কিন্তু আমার বাবা মার এমনি চিন্তা নেই, আমি যতদিন আছি ততদিন আমার ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি খবর অনন্যা? এই তো দিদি, লাইফ কেমন? লাইফ তো অন্য কোথাও চলে যাচ্ছিল কিছুদিন আগে। আমার এক বন্ধু, ওর বউ অলরেডি এখানে এসেছিল আমার সাথে, আমার বান্ধবী, তাদের এখন বেবি হয়ে গেছে দিদি, তখন বিয়ের পরে এসেছিল। বেবির 1 বছর বয়সের জন্মদিন পালন করে আমরা বাড়ির দিকে ফিরছি, 2টো গাড়িতে বাচ্চা ছিল। বেবিটার আমার গাড়ির পেছনেই বসার কথা ছিল, যেখানে ওর মা আমার গাড়ির পেছনে বসে আছে, 1 বছরের বেবি আদি। ও প্রত্যেকদিন নাকি 10টা বাজলে, মানে রাত 10টার পর ওকে ওর মায়ের কোল থেকে সরানো যায় না। সেই দিনই আদি ওর মায়ের কোলে উঠলো না, যেখানে ওর মা আমার গাড়ির পেছনে বসছে। ও গেল ঠাকুমার কোলে, ঠাকুমার কোল ছাড়লো না, ঠাকুমা হচ্ছে আমার সামনের গাড়ির পেছনে। এদিকে কাকু, মানে আমার বন্ধুর বাবা আমার পাশে বসা, মানে ওনার কিন্তু ডাবল বাইপাস, আমি আমার যতটুকু নলেজ। সিগন্যালটা রেড থেকে গ্রিন হলো, আমি মানে গাড়িটা স্টার্ট করবো, আমার মনে হলো গাড়ির ভেতরে কিছু ম্যালফাংশন হলো, মানে আমি সেটা তখন ওইরকমই কিছু সেকেন্ডের মধ্যে ওটাই ভাবলাম। আমার গাড়িটা সামনে পেছন দিয়ে তোবড়ানি খেলো, ভেতরে কি হলো সেগুলো তো আমি বলতেই পারছি না, এখন এক্সপ্লেনই করতে পারবো না। সিট বেল্ট পরা ছিল, কিন্তু স্টিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিট বেল্টের পরা থাকা সত্ত্বেও ইম্প্যাক্টে মাথা ফাতায় যা যা লাগা লেগেছে, হাতের মধ্যে আংটি ঢুকে গেঁথে গেল, তারপরে চরম ব্যথা, কারণ হাঁটুতে সিভিয়ারলি ইম্প্যাক্ট। পেছনে আমার বান্ধবী আমি দেখতে পেতো কেঁদে ফেলেছে, হাওয়া করে ভয় কেঁদে ফেলেছে, কারণ ওর খালি মাথায় ঘুরছে, ওর সাথে ওর বাচ্চাটা থাকার কথা। কয়েক সেকেন্ড বলে না সেন্স থাকে না, কয়েক সেকেন্ডের জন্য 3টে মানুষের আমি বুঝতে পারলাম, মানে কি যে হলো বুঝতে পারলাম না। যতক্ষণে হুশটা এলো দেখছি আমার গাড়ি অনেকটা স্কিড করে এগোনো, সামনের গাড়ি আমারও আগে অনেকটা চলে গেছে,
আর দেখছি লোকজন ছুটে পেছন দিকে যাচ্ছে, তখনও কিন্তু আমরাই তিনজন জানি না যে কি হলো, ঘটনাটা কি ঘটলো। গাড়ির দরজা মরজা সব ভেঙে সামনে পেছনে ভেতর থেকে বোনেট টোনেট যা হয়, কে এসে ধরাধরি করলো, আমার গাড়ির দরজাটা বাড়াম বাড়াম সাউন্ড করে খুললো দুদিক থেকে। আমরা নামলাম, নামার পরে দেখি আমার অনেকটা পেছনে একটা গাড়ি তুবড়ে, ওটাই মেরেছে তোদের গাড়িটা। ওটা প্রায় দিদি আমি কম করে বলছি 80 থেকে 90 স্পিডে এসে ইম্প্যাক্টটা করেছে স্ট্রেট। এই দুটো গাড়িতে প্রত্যেকটি মানুষ যারা স্পেশালি যারা ড্রাইভার তারা কিন্তু সুস্থ, যে গাড়িটি এসে মারলো সে অসুস্থ, ড্রাঙ্ক, মানে এতটাই ড্রাঙ্ক যে গাড়িটা যে কাটাবে সেই কাটাবার সেন্সটাও তার নেই, সে সোজা এসে মেরেছে সেকেন্ডের মধ্যে, মানে কোনো আওয়াজ নেই কিছু নেই, মনে হলো গাড়িটা উড়ে এসে পড়লো আমার গাড়ির ব্যাকে। এটা কতদিন আগে ঘটনা? 4 তারিখ, মানে শুরুর দিকে, জাস্ট শুরুর দিকে। ঠাকুরের অশেষ আশীর্বাদ। বিশাল। আর বাচ্চাটার কথা তুমি শুধু আদির কথা ভাবো, উপরওয়ালা আছে না, ভাবলে গা মানে কয়েকদিন ধরে শুধু শিউরেছে সবার আদির কথা, কিন্তু ওটা বলে আয়ু না, খুব সাবধানে থাকিস, তোরও একটা ফারাক থাকলো বিশাল সবার। এবার আমরা সবাই ডিসাইড করেছি যেহেতু মা কালীঘাটের খুব কাছে ঘটনাটা, হয়তো মা কারোর না কারোর ফারাক সবার মধ্যে দিয়ে কেটে গেল, তো সবাই যখন একত্রিত হবো, গাড়িগুলো আসবে, গাড়ি নিয়ে মায়ের কাছে সব থেকে আগে গিয়ে পুজোটা দিতে হবে সবাইকে একসাথে, এইটা ভাবা আছে। ওকে, আর এমনি কি লাইফের অবস্থা? না তুমি লাইফের অবস্থা বললেই আমার বিয়ের কথা মনে পড়ে, যেটা আমি এখন ভাবছি না। আমি তো বিয়ের কথা বলছি না, আমি তো জানি তোকে কেউ পছন্দই করবে না, তুই বিয়ে করবি কাকে? সবাই দুদিনে রিজেক্ট করে দেবে, তুই কাকে বিয়ে করবি? আমি খুব লক্ষ্মী মেয়ে। বল জোর গলায়, তারা শুনুক সবাই। না, আমি এমনিতে খুব লক্ষ্মী মেয়ে, এটা জোর গলায় বললাম, কিন্তু মানে আমার কথাবার্তাটা একটু বুঝতে অসুবিধা হয়, তোকে বুঝতে গেলে দম থাকতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, সেই অদ্বৈত মহাপ্রভুর বাড়িতেই আমরা আজকে রয়েছি। এবারই আরেক সন্তান বিজয় কৃষ্ণ গোস্বামী, ভারতের সাধকদের মধ্যে যে অন্যতম, তাদের পদবী গোস্বামী। আর সেই পদবী ধরেই এই পাড়াটির নাম বড় গোস্বামী পাড়া। আজকে আমরা বড় গোস্বামী পাড়ার বড় গোস্বামী বাড়িতে এসেছি। আজকে আমরা বড় ভাগ্যবান, আজকে আমরা নৃত্য হব, তাদের উঠোনে আমরা রয়েছি, তাদের সঙ্গে কথা বলবো। শান্তিপুরের ঐতিহ্য মানে বড় গোস্বামী বাড়ির নাম উঠে আসবে। আপনি বলুন, আমাদের দর্শক আমি শুনেনি, আজকে আমরা ঋদ্ধ হতে এসেছি। আমাদের এই কুলদেবতা শ্রী শ্রী রাধারমন জিউ সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি, এবং পাশে যিনি শ্রীমতী তিনি অষ্টধাতুর তৈরি। আজ থেকে 430 বছর পূর্ব থেকে ইনি এই বাড়িতে পূজিত হয়ে আসছেন। কিন্তু এর পূর্বেও কিন্তু ইনি পুরীতে ছিলেন, দোল গোবিন্দ এনার নাম ছিল। তখন রাজা ইন্দ্রদুম্ন শাসন করতেন 1000 বছর পূর্বে। ইনি পুরীতে তার আমল থেকেই পূজিত হয়ে আসছেন, তখন এককভাবেই পূজিত হতেন। কিন্তু পরবর্তীকালে ঈশা খান নামে এক শাসক যখন পুরী আক্রমণ করেন, সেই সময় আবার বাংলাদেশের যশোরে বারোহইয়াদের বিখ্যাত রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য। তখন পুরীকে উদ্ধার করবার জন্য তিনি পুরীতে যান এবং ঈশাখাকে পরাজিত করেন। তখন উপহার স্বরূপ তিনি এই দোলগোবিন্দের বিগ্রহটি এবং একটি মহাদেবের মূর্তি প্রাপ্ত হলেন। তখন এই বিগ্রহ চলে গেল আমাদের বাংলাদেশের যশোরে, সেখানে বারোহইয়াদের পরিবারে তিনি পূজিত হতে থাকলেন। সম্রাট আকবরের সময় যখন মানসিংহ যশোর আক্রমণ করেছিলেন, তখন এই বারোহইয়া পরিবার তাদের যে কুলগুরু ছিলেন আমাদেরই এই অদ্বৈত মহাপ্রভুর পৌত্র শ্রী মথুরেশ গোস্বামী, সেই মথুরেশ গোস্বামীর হাতে তারা সেই বিগ্রহটি অর্পণ করলেন। এবং মথুরেশ গোস্বামী সেই যশোর থেকে এই বিগ্রহকে আমাদের এই বড় গোস্বামী বাটিতে অর্থাৎ তার নিজ গৃহে এনে সম্পূর্ণ নবরূপে নবনামকরণ করলেন শ্রী রাধারমন জিউ। তখন থেকে নিত্য সেবা করতে লাগলেন। আপনাদের দুর্গাকে আমি যেন দেখলাম, যাওয়ার আগে দর্শককে বলেছিলাম জানাবো যে মায়ের হাত সব মুষ্টিবদ্ধ রয়েছে, 8খানা হাত মুষ্টিবদ্ধ, আর যেরকম মায়ের দুর্গার দুটো হাত। কেন, কারণটা মানে এরকম? কারণটা তুমি বলো। আমরা যেহেতু বৈষ্ণব এবং আমাদের যে পুজোটা আমাদের কাত্যায়নী পুজো সেটা বৈষ্ণব মতে পুজো হচ্ছে, সেই জন্য মায়ের কোনো হাতে আমরা অস্ত্র রাখি না। আমার নাম সত্যনারায়ণ গোস্বামী, আমি অদ্বৈতাচার্যের 13তম পুরুষ। বাহ, কোন বাড়িতে জন্ম! ভাঙারাস, সারা ভারতবর্ষে শান্তিপুরের ভাঙারাস নিয়ে আলোচনা আছে, ভাঙারাস সম্পর্কে বলুন। এই যে শ্রীমতী গড়া হলো,
প্রায় 38 কেজি, যার মধ্যে সোনা রয়েছে, কাঁসা রয়েছে, ভরণ রয়েছে, পেতল রয়েছে, সীসা রয়েছে, দস্তা রয়েছে। এই রাধিকা মূর্তির সঙ্গে রাধারমণের যে মিলন ঘটানো হবে, তার জন্য তো একটা ভালো তিথি চাই। সেই তিথি তখনকার প্রভুরা চিন্তা করে করে দেখলেন রাস পূর্ণিমা সবথেকে ভালো তিথি। ঠিক হলো, রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের যুগল মিলন ঘটানো হবে। কিন্তু যুগল মিলন হলেই তো হলো না, এই শ্রীমতীকে আমাদের নগরবাসীকে দর্শন করাতে হবে। রাস পূর্ণিমার পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে একটা নগর পরিক্রমা বের করা হয়েছিল এবং তার পেছনে পেছনে শান্তিপুরের আরও যারা বিগ্রহ বাড়ি ছিলেন, কৃষ্ণমূর্তি ছিলেন, তারা পিছু নিলেন। এইভাবে যে নগর পরিক্রমা হলো, কালের গণ্ডি পেরিয়ে 400 বছর বাদে আজকেই কিন্তু সেটা ভাঙারাসের শোভাযাত্রার পরিণত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কড়িগুলো ওই পুকুরের চারপাশটায় ছড়িয়ে দিতে হবে, কেমন? আর এই পুকুরের মাঝখানটায় বেল ডালটা বসাবি, আর তুলসী পাতা জলে দিতে হবে। আর শোন মা, পুজোতে বসার আগে উত্তর বা পূব দিকে মুখ করে বসতে হবে, কেমন? কি গো, শুনলাম তোমার মেয়ে নাকি পুণ্যি পুকুর ব্রত করছে। হ্যাঁ, এসো না, তোমরাও আমার সঙ্গে পুণ্যি পুকুর ব্রতে যোগদান করো। না না, আমরা ওসবের মধ্যে নেই। তুই কি করছিস সেটা দেখতে এলাম। আচ্ছা বেশ বেশ, না হয় এসবের মধ্যে নাই থাকলে এই পুণ্যি পুকুর ব্রত পালন দেখলে না অনেক পুণ্য অর্জন হয়। শিলশিলাটন শিলবাটন শিলা আছেন ঘরে, স্বর্গ থেকে মহাদেব বলেন হরগৌরী কি ব্রত করে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় মহেশ্বর। প্রসন্ন হও মহাদেব, তুমি প্রসন্ন হও। পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পূজে রে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। জয় হোক মা, জয় হোক। আপনারা এখানে কেন বাবা? ওমা, আমরা আসবো না? আমরা তো খবর পেয়েছি আজ এখানে পুণ্যি পুকুর ব্রত হচ্ছে, তাই আমরা এসেছি এখানে ঠাকুরের নাম গান করতে। এ পুজিলে কি হয়, নির্ধনীর ধন হয়, সাবিত্রী সমান হয়, স্বামী আদরিণী হয়। পুত্র দিয়ে স্বামীর কোলে, মরণ যেন হয় গঙ্গা জল। মা, কি হবে? এতটুকু জলে তো পুকুর পূর্ণ হলো না। কি আর করা যাবে রে মা, এখানে তো জলের কষ্ট, জলের অভাব। ভগবান যদি মুখ তুলে তাকান, তাহলে আবার এই গ্রামের নদী নালা, খাল বিল পুকুর সব ভরে যাবে, সব ভরে যাবে ভগবানের কৃপায়। তাই যেন হয় ঠাকুর, আমাদের গ্রামের তুমি জল কষ্ট দূর করো গো। সব পুকুরি দ্বারা যেন আবার জলে পূর্ণ হয়ে যায়। আর আমার স্বামীকেও তুমি ভালো করে দাও মা। তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো, ওকে সুস্থ করে দাও। তুমি শান্ত হও মা, আমি তোমার নির্দেশে এই ব্রত পালন করেছি। তুমি তুষ্ট হও মা, মা শান্ত হও, তুমি শান্ত হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কৈলাস শিখর গৌরী, ভৈরবং চন্দ্রশেখরম
वक्षस्थले समासीना भैरवी परिपृच्छते देवेश परमेशान लोकानुग्रहकारक कवचम सुखं कुर्वं আমার হাত তো দিব্যি সচল হয়ে গেছে, আর হাতে তো বেশ জোরও পাচ্ছি, কিন্তু এটা কি করে সম্ভব হলো? ঈশান, টাউন থেকে ওষুধগুলো নিয়ে এসেছি, এখানে তো পাওয়া যাচ্ছিল না। কি রে, ওইভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাই না? দাগ তো ছিল, এখন কিন্তু তার চিহ্ন মাত্র নেই। অর্ণব, এই অবস্থাতেও তোর ইয়ার্কি করতে ইচ্ছে হচ্ছে? না না ঈশান, আই এম সিরিয়াস। আমি তোমার সাথে ইয়ার্কি কেন মারবো? আরে তোমার মুখ আগে যেরকম ছিল সেরকমই হয়ে গেছে, মানে মুখে একটা চিহ্ন মাত্র নেই, এমনকি দাগও নেই কোনো। আর এরকম প্র্যাকটিক্যাল যোগ আমি তোমার সাথে কেন করবো বলো তো? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব অর্ণব? আমি হাত পা সব নাড়াতে পারছি, মুখের হাতের ক্ষত ঠিক হয়ে গেছে, আমি চোখে পরিষ্কার দেখছি, আমার তো নিজেকে আবার আগের মতন ফিট মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো আমিও বুঝতে পারছি না কি হলো বলো তো। মানে তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তোমার একটু আগে কিরকম ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। মিরাকেল নাকি ওষুধ এত কুইক কাজ করবে? না না, হাউ ইজ ইট পসিবল? ডাক্তারবাবু, এবার দেখবে তুমি। ডাক্তারবাবু, তুমি একেবারে ঠিক হয়ে গেছো, একেবারে ঠিক হয়ে গেছো ডাক্তারবাবু। আর কোনো ভয় নেই মাগো, আর কোনো ভয় নেই। হ্যাঁ গৌরী, আমি হাত পা সব নাড়াতে পারছি, আমি চোখেও দেখতে পাচ্ছি গৌরী। জয় মা। মাগো, তোমার কৃপাতে সব অসম্ভব সম্ভব হলো মা। ডাক্তারবাবু ভালো হয়ে গেছে মা, তুমি মুখ তুলে না চাইলে এটা কখনো সম্ভব হতো না। আচ্ছা গৌরী, তুমি ঠিক কি বলো তো? জলটা দিয়ে ওভাবে হুট করে চলে গেলে? এত ডাকলাম, একবার সাড়া তো দেবে। গৌরী, আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম যে আমার হাতে পায়ে জোর ফিরে এসেছে, আমি চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছি। গৌরী, তুমি বোধহয় খেয়াল করোনি যে আমি তোমার থেকে হাত বাড়িয়ে জলটা নিয়েছিলাম। কি বলছো তুমি ডাক্তারবাবু? জল দিলাম মানে? তোমার ভুলো মন, জল দিয়ে ভুলে গেছো। না না ঈশান, গৌরীর কোনো ভুল হয়নি। গৌরী এখানে আসবেই বা কি করে? ও তো বাড়িতে ছিল। বাড়িতেও ব্রত করছিল। তুমি বুঝলে না অর্ণব দাদা, যিনি এখানে এসেছিলেন তার কৃপাতেই তো ডাক্তারবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তিনি আর কেউ নন, স্বয়ং মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিছুতেই তোমার ঘর ভাঙতে দেব না মেহেন্দি, কিছুতেই না। আমি কখনোই চাইবো না একটা বাইরের মেয়ের জন্য আমার ছেলের সংসার ভাঙুক, আমার পুত্রবধূর সংসার ভাঙুক। না, হোক না তোমার দিদি, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আপনি আমার সংসার ভাঙার কথা ভাবছেন না নিজের স্বপ্ন ভাঙার? কি বলছো তুমি মেহেন্দি? আপনার ছেলে উৎসব চেয়ারে বসবে না, আপনার ছেলে উৎসব কোম্পানির মাথায় বসবে না, আপনার ছেলে সাম্রাজ্যের রাজা হতে পারবে না, সেই স্বপ্ন ভাঙার কথাই তো বলছেন আপনি, তাই না? আমার সংসার ভাঙাটা তো একটা বাহানা, তাই না? কি বলছো তুমি মেহেন্দি? আমি তোমার জন্য এত কিছু করছি আর আপনি আমার জন্য কিচ্ছু করেন, আর আমি খুব ভালো করে জানি আপনি মনে প্রাণে আমাকে একটুও পছন্দ করেন না। আপনাদের ভাষায় আমি কলতলা কালচার্ড, কিন্তু আপনার ছেলে আমাকেই ভালোবাসে। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে। আর একটা কথা মাথায় রাখবেন,
আপনি যদি দাবার এই চাল দেন, স্বয়ংভূ জগৎধাত্রী সবাইকে সরিয়ে আপনি উৎসবকে চেয়ারে বসাবেন আর পুরো রাজত্বটা নিজে পরিচালনা করবেন, তাহলে আপনি খুব ভুল করছেন। হ্যাঁ, উৎসবকে আপনার আঁচল থেকে কেড়ে নিয়ে আমি আমার আঁচলে বেঁধে নিয়েছি, আর এই কাজটা আমি খুব ভালো পারি। মেহেন্দি, তুমি এইভাবে কথা বলছো আমার সঙ্গে? কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। আমি ঠিকই বুঝতে পারছি, আমি মেয়ে তো, আমি খুব ভালো করে বুঝতে পারছি। হেসেল নিয়ে কোনোদিনও আপনার সাথে আমার ঝগড়া হবে না, আপনার সাথে সংসারের চাবিকাঠি নিয়েও আমার কখনো ঝগড়া হবে না। আপনার সাথে ঝগড়াই বলুন আর মতানৈক্যই বলুন, একটা বিষয় নিয়ে হবে। কৌশিকী মুখার্জি যে চেয়ারটা দখল করে রেখেছে, সেই চেয়ারে উৎসবকে বসিয়ে পুতুলের দড়িটা কার হাতে থাকবে, আপনার না আমার? আমার হাতে থাকবে। দড়ি আমার হাতেই থাকবে মম, এটা আমি আপনাকে বলে দিলাম। আপনি যে ধরনের মানুষ, সে ধরনের মানুষ কখনো আমাকে পছন্দ করেন না, কিন্তু আমাকে আপনার প্রয়োজন হবে এই যুদ্ধটা জেতার জন্য। আপনি যুদ্ধ জিতুন মম, আপনি যুদ্ধ জিতুন, সেটা আমি চাই। যুদ্ধ জিতে রাজমুকুটটা আপনি উৎসবকে পরিয়েও দিন, কিন্তু রাশটা টেনে ধরবেন না, রাশটা আমার হাতে থাকবে, কারণ ও আমাকে ভালোবাসে। হি ইজ মাই লাভ, আমি ওকে ভালোবাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বিয়ের আগে থেকে উৎসবকে চিনতে? উত্তর দাও, চিনতে না চিনতে না? কি সম্পর্ক ছিল তোমাদের মধ্যে? এড়িয়ে যাচ্ছ নাকি মুখোমুখি দাঁড়াবার সাহস নেই? সাহস কার নেই বলুন তো? ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে, ওই কাওয়ারটা যে আমার বোনের পাশে দাঁড়িয়ে আছে, মজা দেখছে যে। এরকম ভাবে দেখছেন কেন? কোনো সমস্যা? সব ঠিক আছে তো বাবা? তুমি বিয়ের আগে থেকে উৎসবকে চিনতে? কথা বলছো না কেন? তুমি বিয়ের আগে থেকে উৎসবকে চিনতে? বাবা, আমার কথাটা শুনুন। হ্যাঁ কি না? চিনতে না চিনতে না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বিয়ের আগে ওকে চিনতে না চিনতে না? হ্যাঁ হ্যাঁ, মানে চিনতে, তাই তো? গেল বলো, আনসার মি, আনসার মি, আনসার মি। এই উত্তর দাও, চিনতে না চিনতে না? আমি গেস করছি তুমি চিনতে, কিন্তু সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। বিয়ের আগে তুমি উৎসবকে চিনতে না চিনতে না? উত্তর দাও। কি সম্পর্ক ছিল তোমাদের মধ্যে? কোথায় পরিচয় হয়েছিল? কিভাবে পরিচয় হয়েছিল? তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কি ছিল? কেন বলো, উত্তর দাও। উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। এসব প্রশ্ন এখন থাক বাবা, আপনি হয়তো কোনো কারণে উত্তেজিত হয়ে আছেন, এসব কথা থাক। এড়িয়ে যাচ্ছ নাকি মুখোমুখি দাঁড়াবার সাহস নেই? তুমি সত্যি বলেছ, ওর মুখোমুখি দাঁড়াবার সাহস নেই। সাহস আমার নেই সেটা নয় বাবা। এই বাবা বলবে না আমাকে। বেশ,
সাহস আমার নেই সেটা নয় মিস্টার রাজনাথ মুখার্জি। এই ড্রয়িং রুমে এমন একজন দাঁড়িয়ে আছে যার সাহস নেই, যে চোরের মতো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছে। পুরুষ মানুষ তো পুরুষ মানুষের শরীরে তো কালিমা লাগে না, তাই না বাবা? সাহস কার নেই বলুন তো? ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে ওই কাওয়ারটা, যে আমার বোনের পাশে দাঁড়িয়ে আছে মজা দেখছে যে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে উৎসবের সম্পর্কটা আমি জানতে চেয়েছি, তার উত্তরটা আমাকে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বল 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 বল, ব্যাপারটা নাকি তোর? হ্যাঁ বলি, ওর পেছনে লেগেছিস কেন? ওকে এসব কথা বলছিস কেন? কেন বল, কি করেছে ও? এই যে ওর একটা ছেলের সঙ্গে ভালোবাসা আছে, তাই তো? তা তোরও তো একটা মেয়ের সঙ্গে ভালোবাসা আছে। এই কথা বলবি না, নেই? ওর একটা ছেলের সঙ্গে ভালোবাসা আছে, তাই তুই ওকে রাস্তায় দেখিস ঘুরতে। আর তোরও একটা মেয়ের সঙ্গে ভালোবাসা আছে, ও তোকে দেখে ঘুরতে। ঘুরতে কেন? সে তো এবারেতেই আসে, আজ থেকে তো দেখছে না, অনেক দিন থেকেই দেখছে। তাহলে জানালোটা কি? তুইও যা করিস ও তাই করে। ওর বাপ মা, তোর কাকি কাকা, এরা ওই ছেলেটাকে বাড়িতে আসতে দেয় না, তাই ওরা রাস্তায় ঘরে, তাই তুই দেখিস। কিন্তু তার সঙ্গেই তারা বিয়ে দেবে ঠিক করেছে, তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাইলে? তাছাড়া আমি তো বুঝতে পারি না এই সমস্ত ভাব ভালোবাসা, এই সমস্ত আজকাল তো জল ভাত হয়ে গেছে। হ্যাঁ আমিও তো বেতম মানতুম না, তারপর আমি ভেবে দেখলুম যে না, আমি কি করবো? আমার নিজের ছেলেই তো এসব করে বেড়াচ্ছে, তাইলে আমি অন্যের মেয়ের ক্ষেত্রে বলিটা কি করে? তাই আমি আর কিছু বলি না। কিন্তু তুই তুই বলিস কোন আক্কেলে? কোন আক্কেলে বলিস আমাকে বল? মা তুমি আমার সঙ্গে ওর তুলনা করছো? করছি, তোর সঙ্গেই ওর তুলনা করছি। কারণ কি জানিস? ও তোর বোন। আজ যদি তোর কাকি তোকে বলে যে তুই ওর বড় দাদা, তোকে দেখে ও শিখেছে, কি উত্তর দিবি? কি উত্তর দিবি বল? যাকে দিদি, আমি এখন যাই। তোমার দেওরকে চা দেবে বলে এই দুধটুকু নিতে এসেছিলাম। তা আমি কি চাটা পাবো না? পাবো না? ও কি কথা? এত মেজাজ কিসের? হ্যাঁ পাবে বাবা, পাবে। তুমি যখন মুখ থেকে একবার বাক্যি খসিয়েছো, আর তা যখন আমার কানে ঢুকেছে, চা তুমি পাবে। সকাল সকাল উঠে লাট সাহেবের মেজাজ দেখাচ্ছে আমায়। হ্যাঁ বৌমা, ও কি কথা? চোখ মুখ এমন ফোলা কেন গো? জ্বর জ্বালা বাঁধিয়েছো বুঝি? দেখো বৌমা, সাত সকালে আমি তোমাদের বাড়িতে চলে এসেছি। আসলে আমাদের বাড়িতে একদম দুধ ছিল না গো। আমাদের বাড়ি তো না কাকিমা। বলুন আপনার জায়ের বাড়ি। কি হয়েছে গো বৌদি ভাই? বউ, দেখি কাপ কপালে কাটলো কে করে তোর? তোমার মা জেনে শুনে আমায় বাঘের গুহায় পাঠিয়েছিল। এটা বাঘের আঁচড়ানো কামড়ানোর চিহ্ন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌমা,
বিশ্বাস হচ্ছে না তো মা? বিশ্বাস না করাটাই স্বাভাবিক। নিজের ছেলের কুকীর্তির কথা কোন মাই বা মন থেকে মেনে নিতে পারে? এসব নাটক না করে রান্নাঘরে গিয়ে চাটা বসাও না। তোমার এই নাটক শোনার না কারোর সময় নেই। আর তুমি তো এখন আমার দাদার নামে অনেক কিছুই বলবে, কারণ আমার দাদা তো তোমার এই কুকীর্তিগুলো জেনে গেছে, তাই না? তোমাকে তো ওই বিষয়টা ধামাচাপা দিতে হবে। তাই তুমি আমার দাদার নামে অনেক কিছু বলবে, অনেক নিন্দে করবে, তা নাহলে তোমার চলবে কি করে বলো? শোনো পলাশ, তোমাকে না আমি মানুষ হিসেবে মনেই করি না। আমার ধারণা এখানে যারা আছে তারা সবাই এটাই মনে করে, ভয় তোমায় বলতে পারে না। তোমার না কানাকড়িও দাম আমার কাছে নেই। হ্যাঁ পলাশ, তোমার কোনো দাম আমার কাছে নেই। যতই তুমি নিজেকে জাহির করো না কেন, যতই তুমি গলা তুলে কথা বলো না কেন, কারা এসব করে জানো? যারা ইনসিকিউর হয়। তুমি তো তাই। এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো না, আমার কি মনে হচ্ছে বলো তো, এটা গাছ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার সেটাই মনে হয়, তাই মাঝে মধ্যে আমি তোমায় দেখতেও পাই না। আমি ঠিক করেছি জানো তো, তুমি এবার আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বললেও আমি আর তোমার কথার কোনো রিয়্যাক্ট করব না। আমার না সময়ের দাম আছে, আমার এনার্জির দাম আছে। সেই সময় সেই এনার্জি আমি কোনোটাই তোমার জন্য নষ্ট করব না। মা, তুমি আমাকে বলেছিলে না তোমার ছেলের ঘরে যেতে, শেষবারের মতো চেষ্টা করতে। আমি কিন্তু চেষ্টা করেছিলাম না। তাকাও, দেখো আমাকে ভালো করে। দেখতে পাচ্ছ হ্যাঁ কি হাল করেছে তোমার ছেলে? তোমার ছেলে ছেলে না, তোমার জানোয়ারেরও অধম। জানোয়ার মা একটা। আমাকে না কালকে ঠেলে ফেলে দিয়েছে, আমার গায়ে হাত অবধি তুলেছে। আর কি কি করেছে সেটা আমি তোমাকে লজ্জায় বলতে পারবো না মা, আমি বলতে চাইও না। তবে হ্যাঁ, আমি ওর ঘর থেকে চলে গেলেও এরকম ঘটনাও আবার ঘটাতে পারে অন্য কোনো মেয়ের সাথে। সেটা যাতে ও না ঘটাতে পারে আমি কিন্তু সেই ব্যবস্থাই করব মা। এই কথা আমি তোমাকে বলে রাখলাম। দেখো মা, আমি শুধুমাত্র এই ভালোর জন্যই ভালো বুঝে পাঠিয়েছিলাম, কিন্তু হ্যাঁ তুমি ভালো বুঝে পাঠিয়েছিলে, আমিও ভালো বুঝে গিয়েছিলাম। আর তোমার ছেলে ভালো বুঝে আমার এই হাল করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে দাদা ভাই, এই দেখ তোর জন্য মিষ্টি পাঠিয়েছি, আমি খুলে দেখি হ্যাঁ, তারপরে তুই খাস। অর্জুন, 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 দাদা ভাই, অর্জুন, অর্জুন, দাদা ভাই, অর্জুন, দাদা ভাই, অর্জুন, বেশি দেরি করা যাবে না, এক্ষুনি হাসপাতাল নিতে হবে, এক্ষুনি ট্যাক্সি রাখতে হবে। বলছিস দেখে সাবধানে, আস্তে আস্তে আস্তে। ট্যাক্সি রাখতে হবে না,
না ডাকতে হবে। শ্রাবণ, এখানে দাঁড়িয়ে না থেকে ট্যাক্সি ডেকে নিয়ে আয়। না বললাম তো। এইটুকুতে এত ছটফট করছো কেন তুমি? এইটুকু আগুনে তোমার অর্জুন ঝলসায় না, পুড়ে আরো খাঁটি হয়ে যায়। অর্জুন লক্ষ্যে শোনা বাবা, একবার তুই চল। হ্যাঁ, কথা শোন। এটা করিস না অর্জুন, জেদ করিস না। অনেক অনেক কেটে পড়ে গেছে, অনেক চিকিৎসা করার প্রয়োজন। অর্জুন চল। যুদ্ধের আগের যজ্ঞ হচ্ছে মেজো মামু। রক্ত যত ঝরবে তত প্রতিশোধের আগুনে ঘি পড়বে, আর সেটা দাউ 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 করে জ্বলবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে শত্রুদের। আমি স্পষ্ট বুঝতে পারছি অর্জুন, এটা কারা করিয়েছে। এই মানুষগুলোই আগেও তোর কাছ থেকে তোর প্রিয়জনদের কেড়ে নিয়েছে, আবারও চেষ্টা করছে কেড়ে নেবার। আর পারবে না। এবার অর্জুনের লক্ষ্য ভেদের সময়। ভালো করেছে মা ব্লাস্ট করিয়ে। শত্রুপক্ষ বুঝিয়ে দিয়েছে যে ছোটখাটো যুদ্ধের সময় এখন ফুরিয়েছে। এবার হবে কুরুক্ষেত্র যুদ্ধ। বলো দেখি কি অবস্থা? অর্জুন বেঁচে আছে নাকি শেষ? আরে ডিটেলে বলো। ওই ভিখারিটা আমার এঙ্গেজমেন্টে এসে ব্লাস্ট করাবে, আমার কোটি কোটি টাকা, ইমেজ সবকিছু দফা রফা করবে, আর আমি মুখ বুঝে মেনে নেব? আফটার 48 আওয়ার্স আমার ভেতরটা ঠান্ডা হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি। ও বাবা, বাবা শোনো না, জানো তো নেক্সট উইকে না আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। আমরা আমাদের সব ফ্যানেদের লাইভ করে সবটা জানিয়ে দিয়েছি। ও বাবা শুনছো? ঠিক আছে, ঠিক আছে, শোনো না। ঠিক আছে, বাড়ি এসো। হ্যাঁ, কমলেশ বলেছে, আমি কার্ড ছাপাতে দিয়ে দিয়েছি, কালকে চলে আসবে। কার্ড ছাপাতে দিয়ে দিয়েছো? কালকে চলে আসবে? বাবা আই এম সো এক্সাইটেড, সো দুর্গাপদ। ইয়েস স্যার, ফাইলটা রাখো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, অর্জুন সান্যালের বাড়িতে দুপুরবেলা ব্লাস্ট হয়েছে। বোম কিসের মধ্যে ছিল? মিষ্টির হাড়িতে? ভিখারিটা আমার এঙ্গেজমেন্টে এসে ব্লাস্ট করাবে, আমার কোটি কোটি টাকা, ইমেজ সবকিছু দফা রফা করবে, আর আমি মুখ বুঝে মেনে নেব? আফটার 48 আওয়ার্স আমার ভেতরটা ঠান্ডা হলো। তাহলে কি রাহুলই অর্জুনের বাড়িতে ব্লাস্ট করিয়েছে? এত বড় একটা ব্লাস্ট করানো, মিনিমাম একটা হাত উড়ে গেল না অর্জুনের? কি পাঠিয়েছিস? কালী পূজার চকলেট বউ? একটাও টাকা পাবি না, একটাও না। সব ওয়ার্থলেস। এই শোন, লাস্টে অর্জুনের উড়ে যাওয়া হাতটা এনে যদি আমার সামনে রাখতে পারিস তবেই টাকা পাবি, আদারওয়াইজ কোনো ফোন করবি না। তোর তো দুরাশার শেষ নেই রে রাহুল। অর্জুনের কাটা হাতটা তোর সামনে এসে উপস্থিত করে দিতে হবে। কি যেন ছিল কবিতার লাইনটা? দুরাশা আমার সীমাহীন বটে, তবু কি জানি দইবে কি ঘটে। ট্রাইটা তুই ভালোই করেছিলিস রাহুল, কিন্তু তোর দৈব লাক তোর খুব একটা ফেভারিট ছিল না। আমার ভাই, আমার ছোট ভাইটা আজকে শেষ হয়ে যেত যদি আমি ঠিক সময় না আসতাম। এবার দেখ আমি কি করি, কতদিন তোর লাক তোকে বাঁচিয়ে রাখে আমিও দেখব। ও নামটা মনে আছে তো? অর্জুন সান্যাল।
কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। অর্জুন, ফোনটা দেবে? একটু বাইরে যাও তো। হ্যালো বেবি। তুমি অর্জুনদের বাড়িতে ব্লাস্ট করিয়েছো রাহুল? হোয়াট? না মানে অর্জুন আমাদের এঙ্গেজমেন্টে ব্লাস্ট করালো বলে তুমি অর্জুনদের বাড়িতে ব্লাস্ট করালে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে মানে একটা শপথ, অনেকগুলো দায়িত্ব। তুমি বরং রুচির থেকে একটু সময় চেয়ে নাও। এবার যে আমায় আমার বন্ধুর মুখোমুখি হতে হবে। আমি যেন রুচিকে বোঝাতে পারি আর এই দত্ত বাড়িকেও এক সূত্রে বেঁধে রাখতে পারি। আমার সঙ্গে থেকে যোগ্যতা। বাবা মার আশীর্বাদ ছাড়া জীবনে কখনো কোনো ভালো কাজ হয় না। চয়ন, চয়ন দেখো, জেঠু হয়তো আজকে তোমার উপরে রাগ করেছে, তোমাকে অনেকগুলো খারাপ কথা বলেছে, এটা যেমন ঠিক তেমন এটাও তো ঠিক যে ছোট থেকে সেই মানুষটা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সুখ দুঃখে সবসময় তোমার পাশে থেকেছে। আজ হয়তো তোমাকে খারাপ কথা বলেছে বলে তুমি রাগ করছো, সেটা যেমন ঠিক তেমন তো যেদিনকে তুমি প্রথম চাকরি পেলে সেদিনকে তো ওই মানুষটাই ছেলে মানুষের মতন করে আনন্দ করেছিল, বলো করেনি? তাহলে আজকে তোমাকে খারাপ কথা বলেছে বলে তুমি সেই মানুষটাকে অস্বীকার করে চলে যেতে পারো না চয়ন? ভালোবাসার অনেক অর্থ হয় রে চুনু। আমার কাছে ভালোবাসার অর্থ হলো অভ্যেস। এই যে বলছিলাম, তোর বাবা আমার উপর যত চোটপাট করুক, যত রাগ দেখা, বিপদের সময় ওই মানুষটার পাশে আমিই দাঁড়াবো। সেটা শুধু আমি না, ওই মানুষটাও জানে। এই যে এত বছর একসাথে এক ছাদের তলায় বাস করছি, সে কি এমনি এমনি? অভ্যেস। শোনো শোনো, তুই আমার ছেলে, আমার নাড়ি কাটা ধন। আমি তো জানি তুই রুচিরাকে খুব ভালোবাসিস, আর শুধু তুই নয়, আমিও রুচিরাকে খুব ভালোবাসি। চলো। সত্যি বলছো মা? হ্যাঁ রে বাবা, আমি তো সব সময় চেয়েছিলাম ওই রকম একটা লক্ষ্মীমন্ত বউ আমার ঘরে আসুক। পর্ণা, রুচিরা, এসব দত্ত বাড়ির বদ্ধ জানলাগুলোকে খুলে দিই, আলো আসুক, বাতাস আসুক, ওরা পারবে। পর্ণার উপর ভরসা রাখছো না? ও যখন বলেছে রুচিরাকে সসম্মানে এই বাড়িতে বউ করে নিয়ে আসবে, ও আনবে। আমার ওর উপর ভরসা আছে। শোনো, আমারও তো ইচ্ছা, বল, আমার ছোট ছেলের বউকে আমি বরণ করে বাড়িতে নিয়ে আসবো। কত আনন্দ করব, কত ধুমধাম হবে, সানাই বাজবে, শাঁখ বাজবে। শোনো, এভাবে সবাইকে ছেড়ে চলে যাস না বাবা, আমার কথা ভাব। এই বাড়িতে চলে গেলে, এইভাবে বিয়ে করলে সবার সর্বনাশ হয়ে যাবে। এভাবে সবাইকে দুঃখ দিয়ে যাস না বাবা। একটা বিয়ে মানে একটা শপথ, অনেকগুলো দায়িত্ব। তুমি বরং রুচির থেকে একটু সময় চেয়ে নাও, তুমি দেখবে চয়ন, এতেই সকলের মঙ্গল হবে। এইভাবে সবাইকে কাঁদিয়ে চলে যেও না, প্লিজ চলে যেও না। আমি কিছু বুঝতে পারছি না। এবার যে আমায় আমার বন্ধুর মুখোমুখি হতে হবে। আমি যেন রুচিকে বোঝাতে পারি আর এই দত্ত বাড়িকেও এক সূত্রে বেঁধে রাখতে পারি। আমার সঙ্গে থেকে যোগ্যতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চয়ন পারবে তো বাড়ি ছেড়ে আসতে?
না না, আমাকে যখন প্রমিস করেছে তখন ঠিক ও আসবে। রুচি, চয়ন, চয়ন, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম। কিন্তু চয়ন, তুমি এক জামা পরে এসছো আর তোমার সাথে তো কোনো ব্যাগও নেই। তোরা কোথাও যাচ্ছিস না। পর্ণা, তুই এখানে? চয়নের দিকে এভাবে তাকাস না। ও তোর সাথে যেতেই চেয়েছিল, জেঠিকে নিয়ে সারা জীবনের মতন দত্তবাড়ি থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আটকেছি। আমি জানতাম চয়ন, পর্ণা এটা জানতে পারলে কোনোদিন তোমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। তাই আমি তোমাকে বারবার বলেছিলাম কাউকে কিচ্ছু জানাতে না। এই একটাই তো কথা নিজের মধ্যে রাখতে বলেছিলাম, তাও পারলে না। রুচি, আমি থাক চয়ন, আর কোনো কথা বাড়াতে চাই না। তুমি আমার সঙ্গে যাচ্ছ না, এটাই ফাইনাল। আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল। রুচি, তুই চয়নকে ভুল বুঝিস না। তুই তো একটা সেন্সিবল মেয়ে। আচ্ছা, তুই একটু ভেবে দেখ না, তুই যে কাজটা করতে যাচ্ছিলি সেটা কি ঠিক করছিলি? এইভাবে পালিয়ে যাওয়ার তো কোনো সলিউশন নয়। এটাতে তো কেউ ভালো থাকবে না। সেটা তো তুইও সময়ের ওপর ছেড়ে দিতে পারতিস পর্ণা। না, পারতাম না। তুই কেন বুঝতে চাইছিস না? আমি যেমন চয়নকে আটকেছি, তেমন আজকে তোকেও আটকাতে এখানে এসেছি। তুই ভুল করছিস। দেখ রুচি, আমি কিন্তু চয়নকে কথা দিয়েছি, তোকে আমি সসম্মানে ওই দত্তবাড়ির বউ করে নিয়ে যাব। আমাকে সেটা করার সুযোগ দে। তুই হাসছিস? তোকে দেখে হাসছি। সমস্যাটা কি জানিস তো পর্ণা, তুই যেভাবে জীবন দেখিস সেভাবে সবাই তো জীবনটা নাও দেখতে পারে, তাই না? আমার কাউকে কোনো জবাবদিহি করার নেই। আমি তো আর তুই নই পর্ণা। আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার নিজের মতো করে গোছাতে, বাট সেটা হলো না। ইটস ওকে। জীবনে তো এরকম অনেক কিছুই হয় না, তাই না? আই উইল ম্যানেজ। রুচি, আমি কিন্তু তোকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস কর। আমি চয়নকেও কষ্ট দিই না। আমার জীবনে আজকে যা যা হচ্ছে তুই আমার সাথে জড়িয়ে আছিস বলেই তো হচ্ছে। ভগবান আমাদের দুজনকে একসাথে বেঁধে দিয়েছে পর্ণা। তোকে ভুল বোঝার কোনো প্রশ্নই নেই, কিন্তু আজকের পর থেকে আমরা এই বিষয়ে আর কোনো কথা বলবো না। রুচি, আমায় শেষ করতে দে। এই ঘটনা তোর আর আমার বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না। আমার এই রিকোয়েস্টটা তোকে রাখতেই হবে পর্ণা। আজকের পর থেকে চয়নের চ্যাপ্টার ক্লোজড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকিকে ডাকতো, দেখতো কি কাজ করছে। সারাদিন একবার এলো না। হ্যাঁ, মনে হয় খিদে পেয়েছে জানিস তো। ও চপ খেতে খুব ভালোবাসে। ডাক ডাক ডাক। হ্যাঁ যাচ্ছি আমি। না, একদম না, ওকে চপ দেওয়ার কোনো দরকার নেই। আমি খুব চেষ্টা করছি ওকে বক্সিং এর ট্রেনিং দেওয়ার। আরে ছাড় তো, ও ট্রেনিং ছেড়ে দিয়েছে, কিচ্ছু হবে না। পিয়াল বসে আছিস কেন? যা। দাদা, দা ভাই, যাবো কি যাবো? যা, তবে একটার বেশি না কিন্তু। ঠিক আছে। এই ফুলকি, ফুলকি, এই অকারণে শাসন করাটা তো যাবে না, না? মানে শাসন করতেই হবে। আরে তোমা, ফুলকি আজ বড্ড বেশি চুপচাপ আছে না? এই হলো তোর জ্বালা। মেয়েটা যদি বেশি কথা বলে তাহলে বলবি পাকা, আর মেয়েটা যদি কম কথা বলে তাহলে সন্দেহ। আরে কোথায় যাবে মেয়েটা? তবে আমার কি মনে হয় জানিস, ফুলকি বোধহয় একটা শখের মধ্যে রয়েছে। আসলে ওই বল না, ওই মেয়ে পাচের ওই কাণ্ড ওগুলো তো খুব একটা ভালো অভিজ্ঞতা নয় না। কমাল, তোর যদি মনে হয় আর 5টা মেয়ের মতন ফুলকি দাসও ওই দাগি আসামিদের দেখে ঘাবড়ে যাবে, তাহলে ভুল ভাবছিস। ফুলকিকে তুই চিনিস না এখনো।
ওসব শক টক থেকেও রিকভার করে গেছে। কি ফুলকি দাস, আজ এরকম চুপচাপ কেন? কিছু বাঁধিয়েছ নাকি বলো তো? দা ভাই, তুই না সবসময় ফুলকিকে বকিস না তো। ফুলকি, তুমি চপ খাও। এখনো স্যার জানি না নিশ্চয়, টিভিতে সবকিছু বলে দিয়েছে ফুলকি দাস, নয়তো এর মধ্যেই রেগে ফেটে পড়তো। ফুলকি দাস আজ একটু দূরে দূরে থাক। এই দাঁড়াও 1 মিনিট, কিছু নিশ্চয়ই বাঁধিয়েছে, দেখে নিস। কি ব্যাপার বলো তো, কি ঘটিয়েছো তুমি? তাহলে চপ ছাড়ার মানুষ তো তুমি নও। সত্যি করে বলো কি করেছো, বলো। রোহিত, কি করছিস নাকি? কেন বকছিস? বাদ দে না, ছাড় না। ফুলকি, তুমি একদম চিন্তা করো না তো, ওরকম বলে জানো তো, বাদ দাও। ফুলকি, এসব কি কাণ্ড করেছো তুমি? মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়েছো নারী পাচারের বিষয়। কি বলছিস কি তুই? দেখি, এই যে এই মেয়েগুলো ফিরে যাচ্ছে তাদের পরিবারের কাছে, তারপর তাদের কি হবে? সবাই তো তাদের দিকে আঙুল তুলবে, তাই না? এই ধরনের অপরাধ যেন আর কোনোদিনও না হয়, সেটা দেখা উচিত। এটা কি করেছো ফুলকি দাস? কাকে জিজ্ঞেস করে করেছো? এর ফল কি হতে পারে ভেবে দেখেছো একবারও? হতে পারে না, হয়ে গেছে। দাদা, হয়ে গেছে। আমার একটা বন্ধু পাঠালো আমাকে এটা। এতক্ষণে মানে নবগঞ্জে সবাই দেখে নিয়েছে। এখন কি হবে? এই জন্য আজ সারাদিন লুকিয়ে লুকিয়ে ছিল। এবার বুঝতে পারছিস তোরা? আমি তোকে বলছিলাম না কিছু একটা ভুল হচ্ছে। আরে ইন্টারভিউটা তুমি কখন দিয়েছিলে? আরে ফুলকি, আমি তখন থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কিছু বলো। বলো কিছু। যদি চুপ করে থাকতাম তাহলে এই অপরাধটা চাপা পড়ে যেত স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, আচ্ছা তুই মিডিয়ার সামনে কেন কথা বলতে গেলি বলতো? কোনো দরকার ছিল না তো। এই কথাটাই তোকে বোঝানো যায় না কাকুমণি। যেসব বিষয় দরকার নেই সেই সব বিষয় ঝাঁপিয়ে পড়তে তো ফুলকি দাসের খুব ভালো লাগে। ও নিজেই বলুক জেঠুমণিকে কেন করেছে এই কাজটা। যাও বলো। জেঠুমণি, আমাকে যখন দাদা দিদিরা প্রশ্ন করে তখন আমার মনে হয় এই ব্যাপারে যদি কেউ মুখ না খোলে তাহলে পুরো ব্যাপারটাই চাপা পড়ে যাবে। আমার আর স্যারের ওই ছবিটা নিয়ে তো কম খোঁজ খবর হয়নি, কিন্তু কেউ তো কোনো উত্তর পায়নি। আমি তো কম বকুনি খাইনি জেঠুমণি, কিন্তু এখন পুরো ব্যাপারটাই চাপা পড়ে গেছে। তেমনি এই ব্যাপারটাও চাপা পড়ে যেত। আমি তাই সবটা বলে দিয়েছি। আমি নিজেকে সামলাতে পারিনি জেঠুমণি। স্যার তোমাকে কম বকেনি, কিন্তু আমি কি করতাম তুমি বলো? আমি তো বুঝতে পারিনি কেন আমাদের চুপ থাকতে হবে। আমি জানি তুই অত বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এই সবটা শালিনীর কাণ্ড। ছবির ব্যাপারটাতে শালিনীর হাত থাকতে পারে বলে তদন্ত চালানো যায়নি। এটা আর ফুলকিকে কি করে বলবো? ফুলকি যে কথাগুলো বলছে সেটা কি কারোর অন্যায্য মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। না মাস্টারমশাই, তুমি আমার বিপক্ষে যেতেই পারো, কিন্তু আমার মনে হয় বাড়ির বউ হিসেবে ফুলকির আমাদের কথা অমান্য করা উচিত হয়নি। ওরা তো চিন্তা ভাবনা করার কি আছে? রুদ্র যখন বলেছে সবার সামনে মুখ বন্ধ রাখতে, তখন ওর মুখ বন্ধ রাখা উচিত ছিল। আমি যদি মেজ বউয়ের জায়গায় থাকতাম তাহলে আমি আমার বৌমাকে বোঝাতাম, কিন্তু তা না। মেজ বউয়ের তো খুব আনন্দ হচ্ছে, কারণ রুদ্রর মুখ ছোট হচ্ছে। রুদ্র আমার জামাই, ওর ভালো লাগবে না? এগুলো তো প্রচ্ছন্নভাবে মদত দেওয়া। তুমি এসব কথা বোঝো না মাস্টারমশাই, বাড়িতেই রাজনীতি চলে এখানে। না না জেঠিমা, বিশ্বাস করো মা এই ব্যাপারে কিছু জানে না।
মেজ বউ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বৌমার বাড়াবাড়িটা দেখছো তো, কিন্তু কিচ্ছু বলছো না। আমি আর কবে কি বলতে পেরেছি বলো তো দিদি? আসলে মেয়েটা আমাকে বড্ড বেশি ভালোবাসে, তাই কেউ যদি কিছু বলে ও সহ্য করতে পারে না। কখন কোথায় চুপ করে থাকতে হয় এখনো ও সেটা বোঝেনি। কি বলবো বলো তো, হঠাৎ কিছু মনে হয় আর সেই অনুযায়ী কাজ করে ফেলে। এই ইন্টারভিউটাও হয়তো সেভাবেই দিয়েছে। এর জন্য ওকে বেশি বকাঝকা করে কোনো লাভ আছে বলে তো আমার মনে হয় না। চমৎকার। হ্যাঁ, এবারে সব সমীকরণই দেখছি বদলে যাচ্ছে। সবাই মুখে মুখে কথা বলছে, কেউ কাউকে মানছে না, যে যা ইচ্ছে তাই করছে। এই পরিবার তো এবার ভাঙলো বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় পালানোর চেষ্টা করছেন? কোথায় যাচ্ছেন? হাতে কি ওটা? আমায় যেতে কি দাও। নিয়ে পালানোর চেষ্টা করছেন? দেখি ওটা, দেখি। আরে এই, কি সব হচ্ছে এখানে তখন থেকে আমি দেখছি? আমার রাস্তা ছাড়ো, আমার রাস্তা ছাড়ো। কি সোনাদা, সোনাদা এরকম করিস না, মায়ের কিন্তু লেগে যাবে। সোনাদা করিস না এরকম। শোনো শোনো, আমাকে কথা শোনো। সোনাদা তুই বড় মাকে ছেড়ে দে, আমরা বসে কথা বলি। তুই এগোবি না, কেউ এক পা এগোবি না। আমি কিন্তু মাকে মেরে ফেলবো বলে দিলাম। এক্ষুনি গলাটা কেটে দেবো বুড়িটার। নির্ঘাত ওই পুটুলিতে গয়না আছে আর সেসব নিয়েই ও পালাচ্ছে। হ্যাঁ, গয়না নিয়ে পালাচ্ছি, বেশ করছি, পালাচ্ছি গয়না নিয়ে। তোর জন্ম দিয়েছি আমি, আমার বেঁচে থাকার তো মানেই হয় না কোনো। একটা বাড়াবাড়ি করবে তো তুমি মরবে। হ্যাঁ, কেউ আটকাতে পারবে না আমাকে। আজ আমায় কেউ আটকাতে পারবে না। সোনাদা শান্ত হন। আপনি শান্তন, ছুরিটা নামান। বড় মার কিন্তু বেকায়দা লেগে যাবে। আপনি ছুরিটা নামান, তাড়াতাড়ি নামান। চুপ! সোনাদা শোন, তুই কিন্তু কিচ্ছু করতে পারবি না ওটা দিয়ে। কেন? কারণ ওটা আমার নাটকের ছুরি। কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না। সোনাদা আমার কথা শুনে কিচ্ছু করতে পারবি না। মাকে ছাড়, মাকে ছাড়, মাকে ছাড়, মাকে ছাড়। কেন ওকে এভাবে ধরে আছো তোমরা? কি হয়েছে? কিছু হয়নি বড় মা, কিছু হয়নি। ওমা তুমি ঠিক আছো তো মা? তোমার কিছু হয়নি তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, বড় মা, আপনার গয়না। রাঘাবু, অনেক হয়েছে। আজ তুমি আমায় হাজার নিষেধ করলেও আমি ছাড়বো না সমরকে। ওকে আমি পুলিশে দেবো, অবশ্যই দেবো। কি হলো? তোমার কি হয়েছে গো? সোনাদা চোখ খুল, সোনাদা। এই তো চোখ খুলেছে। কি হয়েছে? আমি কোথায়? কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, এই সোনাদা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি কে? আমি আমি কোথায়? আমি কোথায়? সোনাদা আমি কিরণ। এই দেখ কুশ। কি বলছিস তুই? শরীরটা খারাপ লাগছে নাকি তোমার? আমি কোন বাড়িতে? সোনাদা কি নাটক করছে নাকি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? আমি কার জেঠুমনি? কাকিমা, হয় না সব ছেড়ে চলে যেতে হবে জানো তো? আমার সময় হয়ে গেছে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো সোনাদার? ভোলা মহেশ্বর, আমি চলে যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? এদিকটা এসো, কোথাও যাবে না তুমি। বাবা, আপনারা বাড়ির শুদ্ধ সবাই মিলে আমার স্বামীকে উন্মাদ বানিয়ে ছাড়লেন। বাবা, কি অবস্থা হলো তোমার? আমি কাউকে ছাড়বো না। আমি আমার বাবাকে ফোন করে বলছি আপনাদের সবাইকে পুলিশে দিতে, জেল হবে আপনাদের। সৎ সাহস থাকলে পুলিশ ডাকো, তবে মনে রেখো তাতে সবার আগে তোমার বরই জেলে যাবে। গয়না সমেত ধরা পড়েছে তোমার বর। আর তাছাড়া তোমাদের তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। ওই গয়না সমেত ধরা পড়ার জন্য জেল যাওয়া স্বাভাবিক। বৌদি, বৌদি পুলিশ সব নয় বৌদি, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরের থেকে বড় পুলিশ আর কি আছে বলুন? কেউ নেই এই ধরায়। তুই সব থেকে দোষী মা। তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমার মতো সিদ্ধ পুরুষ কানে চুরি ডাকাতির কথা শুনছে মা। এ দায় তোকে নিতে হবে মা। এই সমতল আমার জায়গা নয় মা, আমাকে তোর কাছে নিয়ে নে মা। এ সমতল আমার না মা, আমাকে যেতে দে মা, আমি আসছি মা। কি হলো তোমার? দেখছেন নিজের লোককে চিনতে পারছে না, কি অবস্থা হয়েছে আমার। কি কপাল পড়লো? আর কি হলো তো? বৌদি, আমাকে ছোবেন না বৌদি। বৌদি, আমাকে স্পর্শ করবেন না। কি বলছো তুমি এসব? দেখুন, নিজের স্ত্রীকে বৌদি বলে ডাকছে। ঈশ্বর, আমি তোমাকে সবসময় চোখে চোখে রাখবো। এটা কি হচ্ছে মা? বই আমার হিমালয় নিয়ে নে মা, আমাকে তোর কাছে নিয়ে নে মা। সোনাদার মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল, নাকি এটাও উনি ছল করছেন? একে আমার বিশ্বাস হয় না কিন্তু কর্তা। এইসব ঢং ঢং করে আবার কার কি ক্ষতি করার চিন্তা করছে কে জানে। মা মহালক্ষ্মীর কৃপায় গয়নাগুলো ফেরত পেয়েছি, এই অনেক। আর কোনো অশান্তি চাই না বাপু। আর কোনো অশান্তি ঘটতে দেব না আমি বেলা। জিনিস এবং ডাকাত একসঙ্গে ধরা পড়েছে, দুই ছেলেরই এবার জেল হাজত হবে। এটা কি জেলের কথা বলছে মা? তোর ভুবনে মা, তুই যা বলবি তাই শেষ কথা। সেটাই জেল, সেটাই শাস্তি। জেঠুমনি, আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। অতীতে ফুলদা যা করেছেন, আজ সবকিছু ভুলে গিয়ে উনি যা যা করলেন তার জন্য তো ওনার শাস্তি মকুব হওয়া জরুরি, তাই না? দেখুন, আমার মনে হয় যে ফুলদা একটা সুযোগ পেলেই সম্পূর্ণ ভালো হয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। দেখুন জেঠুমনি, আমি এই কদিন ধরে কিন্তু ফুলদার আচার ব্যবহার সবকিছু লক্ষ্য করেছি। ফুলদা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছেন। কোনো সুযোগের অসৎ ব্যবহার উনি করেননি এই কটা দিনে, বরং আজকে বুদ্ধি করে উনি বড় মাকে বাঁচালেন। এর পরেও যদি ফুলদাকে শাস্তি দেওয়া হয় তাহলে অন্যায় করা হবে না, যেখানে মানুষটা আস্তে আস্তে বদলাচ্ছেন। বেশ, তুমি যখন বলছো রাঙাবো, তখন কিরণকে আমি মুক্তি দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওম নমঃ নারায়ণায়, ওম নমঃ নারায়ণায়, ওম নমঃ নারায়ণায়, ওম নমঃ নারায়ণায়। নামের জপ করছে। ওম নমঃ নারায়ণায়। সম্ভাষণ। প্রভু আমার প্রণাম গ্রহণ করুন।
সম্ভাসুর, এ কেমন মায়া রচনা করেছো তুমি? আর এইসব কেন করছো তুমি? মায়া নয় প্রভু, ভক্তি। আমি তো আপনার ভক্তিতে লীন হয়ে আছি প্রভু। সম্ভাসুর, তোমার কারণে সমস্ত বৃন্দাবনবাসীর জীবন সংকটে পড়েছে। যদি তুমি সত্যিকারের আমাকে তোমার প্রভু মানো, তাহলে এখনই আর এই সময় সমস্ত বৃন্দাবনবাসীকে মুক্ত করো। প্রভু, প্রভু, আমি বৃন্দাবনবাসীদের শত্রু নই প্রভু। আমি ওদের জীবন সংকটের মধ্যে ফেলতে চাই না। আমি তো কেবল নিজের প্রাণ রক্ষা করছি প্রভু। কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। প্রভু, আপনি তো আমায় আশীর্বাদ দিয়েছেন যে আপনি আমায় মারবেন না। যখন আমি তোমাকে না মারার আশীর্বাদ দিয়েছি, তাহলে তোমার সমস্যাটা কিসে? প্রভু, সমস্যা আপনি নন, সমস্যা তো আপনার হবু সন্তান। প্রভু, যদি আপনি না থাকেন তাহলে আপনার সন্তান কোত্থেকে আসবে? অর্থাৎ? প্রভু, আপনি বৃন্দাবনবাসীদের বাঁচাতে পারেন, তার জন্য আপনাকে মরতে হবে। তবে আমি এইসব এই কারণেই করছি যাতে আমি অমর হতে পারি। যদি আপনার কোনো অন্তিম ইচ্ছা থাকে তাহলে বলুন। এ কেমন বিড়ম্বনার মধ্যে পড়েছি। একদিকে বৃন্দাবনবাসী, একদিকে আমার জীবন। সম্ভাসুর, এটা বলার আগে তুমি একবারও ভেবে দেখলে না যে তুমি কি বলছো? ভগবান, আপনি আমাকে আপনার অন্তিম ইচ্ছা বলুন, না হলে এই সংসার বলবে ভক্ত নিজের ভগবানের কাছে অন্তিম সময়ে শেষ ইচ্ছেও জিজ্ঞেস করেনি। ঠিক আছে সম্ভাসুর, আমার অন্তিম ইচ্ছে এটাই যে তুমি সব বৃন্দাবনবাসীদের মুক্ত করে দাও। এ তো অসম্ভব প্রভু। আমি আপনার এই অবতারকে শেষ করে অমর হয়ে যেতে চাই। যদি আপনি আমার ইচ্ছে পূরণ করেন তাহলে পুরো সংসারে আপনার মহিমা কীর্তন হবে, আর সবাই বলবে ভক্তের জন্য ভগবান নিজের জীবনেরই আহুতি দিয়ে দিয়েছেন। আমিও চাই যেন সংসার সর্বদা স্মরণ করে যে ভগবান তার ভক্তের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছেন। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। তো আমি তোমাকে অনুমতি দিচ্ছি, এসো আমাকে হত্যা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।